জুলাই গণ আন্দোলনে পুলিশের গুলিতে প্রথম শহীদ রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় ৩০ আসামির মধ্যে ২ পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ডের পাশাপাশি মামলার বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় পড়ার আগে ট্রাইব্যুনাল বলেন যে পুলিশ সদস্যদের সামনে আবু সাইদ বুক পেতে দাঁড়িয়েছিলেন, তারা সেদিন অমানুষে পরিণত হয়েছিল। ঐতিহাসিক এই রায়ে অসন্তুষ্টি প্রকাশ করে আবু সাইদের মা বলেছেন তার আত্মা ঠান্ডা হয় নাই। দুইজনের চেয়ে আরো বেশি আসামিকে ফাঁসি দেওয়া উচিত ছিল। আর আবু সাইদের সহযোদ্ধারা বলেছেন এই রায়ে প্রাপ্তির জায়গা বিচারটা হয়েছে, কিন্তু হতাশার জায়গা হচ্ছে রায়ে গুরুদণ্ডে আসলে লঘু শাস্তি দেওয়া হয়েছে। এদিকে অন্তর্বর্তী সরকারের সময়ে কোনো ব্যক্তি বা সত্তাকে নিষিদ্ধ তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের সুযোগ রেখে যে অধ্যাদেশ জারি হয়েছিল সেটিকে বিএনপি এখন সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 হিসেবে বুধবার জাতীয় সংসদে পাশ করে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে, যা নিয়ে পক্ষে বিপক্ষে তুমুল সমালোচনা হচ্ছে রাজনীতিতে। কেউ কেউ বিএনপির এই সিদ্ধান্তকে যৌক্তিক বললেও অনেকে আবার মনে করছেন আইন করে দল নিষিদ্ধ করার পরিবর্তে অপরাধ থাকলে আদালতে বিচার কিংবা ভোটের মাধ্যমে জনগণকে দলটিকে প্রত্যাখ্যান করার সুযোগ দিলে এই নিয়ে প্রতিহিংসার অভিযোগ ওঠার সুযোগ থাকতো না। বিএনপির দীর্ঘকালের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় কি বার্তা দিচ্ছে, আগামী রাজনীতিতে এর প্রভাব কেমন হতে যাচ্ছে, এসব নিয়ে আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল এমপি, সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান এবং এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। মুজিবুর রহমান মঞ্জু, যেই আবু সাইদ আসলে নিজের বুক পেতে দিয়েছিলেন এবং সেই মৃত্যু থেকে ধীরে ধীরে আসলে আমরা আওয়ামী লীগের যে পরিণতি দেখলাম, দুটোকে আসলে একসাথেই করতে চাই। সেই মৃত্যুদণ্ডের আজকে যেই রায় হচ্ছে, সেই রায় যদিও আবু সাইদের পরিবার থেকে শুরু করে তার যারা সহপাঠী ছিলেন তার প্রত্যেকেই বলেছেন তারা সন্তুষ্ট নন, কারণ খুবই গুরু শাস্তি লঘু শাস্তির যে ব্যাপারটি সেই জায়গাটিতে তারা আসলে দেখতে পাচ্ছেন যে যাদের আসলে প্রকৃত শাস্তিটা হওয়া উচিত ছিল তাদের প্রকৃত শাস্তি হয়নি। কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আমাদের আজকের দিনটা সত্যিকার অর্থে স্মৃতিময়, স্মৃতিকাতর আমাদের জন্য, কারণ আবু সাইদের সেই মৃত্যুটা সেদিন আমাদেরকে যেভাবে আলোড়িত করেছিল এবং সবাইকে ঐক্যবদ্ধ করেছিল, সেটা আজকে অনেক দিন পর সেই আবহাওয়াটা কিন্তু আমাদের কাছে অনেক কমে গেছে। কিন্তু সেই সময়টা মনে পড়ে যে আমরা আবু সাইদের সেই মৃত্যুর যে জাগরণ তৈরি করেছিল মানুষের মধ্যে, সেটা অভাবনীয় ছিল, বিশেষ করে তরুণদের মধ্যে এবং সর্বস্তরের মানুষের মধ্যে। আবু সাইদের হত্যার রায়ের যে জায়গাটা আমরা দেখলাম, অ্যাকচুয়ালি এই মানবতা বিরোধী অপরাধের যে বিচার প্রক্রিয়াটা চলছে, সেখানে আমরা যখন গভীরভাবে উপলব্ধি বা পর্যালোচনা করার চেষ্টা করি, তখন আমরা দেখি যে এখানে একটাই সমস্যা হয়, সেটা হচ্ছে যথাযথ সাক্ষী পাওয়া যায় না, সাক্ষীরা সেখানে উপস্থিত থাকেন না। এখানে আমরা যেটা দেখলাম যে এখানে 3টা পক্ষ জড়িত হয়েছে। একটা হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, একটা হচ্ছে পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আরেকটা হচ্ছে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ। এদের 3 পক্ষের অংশগ্রহণে কিন্তু আবু সাইদ হত্যাকাণ্ড ঘটনাটা ঘটেছে। এখন যে কথাটা আবু সাইদের বাবা বলেছেন খুবই যৌক্তিক কথা, যে ওনারা এটাকে আপিল করবেন বলেছেন। কারণ যে পুলিশ আমরা দেখলাম যে সে বলছে আমার কি অপরাধ, আমি তো অর্ডার তামিল করেছি। পুলিশের আইনে কি আপনাকে যে কোনো অর্ডার দিলে আপনি সেটা তামিল করবেন? সে আইন তো নিশ্চয়ই সেরকম না। পুলিশকে যদি কেউ বলে যে ওকে ধরে মারো, পুলিশ কি সেটা মারবে? আমি যতটুকু জানি পুলিশের আইনে এটা নাই। পুলিশের আইনে বলা আছে ন্যায়সঙ্গত আদেশ পালন করিবে। কিন্তু মুজিবুর রহমান, সেই সময়ের পুলিশদের দিকে যদি আমি তাকাই, কিংবা সেই সময় যারা আসলে শাসন করছিলেন, ক্ষমতায় যারা ছিলেন, তারা যখন কোনো কিছু বলেছেন সেটির বাইরে যাওয়ার আদৌ কোনো সুযোগ ছিল কি? তার বাইরে তো গেছেন, কেউ গেছেন না। আমাদের সেনাবাহিনীকেও তো শেখ হাসিনা অর্ডার করেছিল যে পুলিশ যেভাবে করছে আপনারা করেন, সেনাবাহিনী তো করে নাই। ঠিক আছে, জিয়াউর রহমানকেও তো আপনার পাকিস্তান আর্মি সেই অর্থে বাঙালি হত্যার জন্য নির্দেশ দিয়েছেন, উনি তো বিদ্রোহ করেছেন, উনি তো করেন নাই। আমাদের যত ইতিহাস আছে, এটা সত্য যে এই সিদ্ধান্ত বা নির্দেশ পালনের বিরুদ্ধে কেউ দাঁড়িয়েছেন, দাঁড়াতে গিয়ে নানা ধরনের হেনস্থার শিকার হয়েছেন, কিন্তু কোনো না কোনো সময়ে তাদের সেই দাঁড়ানোর জায়গাটা, ন্যায়ের পক্ষে দাঁড়ানোর জায়গাটা কিন্তু উৎসাহিত হয়েছে বা পুরস্কৃত হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা তো এটা প্রত্যেক মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য, শুধু পুলিশ বা আর্মি বা প্রশাসনের কাজে যারা আছেন তা তো না। আমাদের প্রতিনিয়ত নানা অন্যায় অপরাধ, নানা নির্দেশ আমাদের উপরস্থ লোকেরা আমাদেরকে দিচ্ছেন না।
আমরা আমাদের নৈতিকতার জায়গাটা থেকে কি মনে করি, আমার মা বাবাও যদি আমাকে কোনো অন্যায় আদেশ দেয় আমি কি সেটা মানবো? সেটা তো মানবো না। তো এই জায়গা থেকে পুলিশের যারা বলছেন যে আমরা তো অর্ডার পালন করেছি সুতরাং আমরা দায় মুক্তি পাবো, আমরা কিন্তু আবু সাঈদের ওই ঘটনাটা দেখলাম, যেভাবে কাছ থেকে গুলি করা হয়েছে সেটা এটা কিন্তু অর্ডারের জায়গা না। পুলিশের অর্ডার, ট্রাইব্যুনালেও আজকে বলা হয়েছে সেই পুলিশরা সেই দিন আসলে অমানুষে পরিণত হয়েছে। অমানুষে পরিণত হয়েছে, কারণ সে বুকে গুলি করবে কেন? আমরা যতটুকু জানি যে গুলি তো করলেও সে যদি কোনো কারণে এমন হয়, আর আপনি দৃশ্যটা দেখেন, আবু সাঈদ কি কোনো আক্রমণাত্মক ভূমিকায় ছিলেন না তো। তিনি বরং বুক দিয়ে তাদের আক্রমণটা ঠেকাচ্ছিলেন, এবং তার হাতে তো কোনো মারণাস্ত্রও ছিল না। একটা ছবিও তেমন নাই যে আবু সাঈদ তাদের দিকে পাথর নিক্ষেপ করেছে, সেরকম ঘটনা তো নাই। এটা তো অত্যন্ত পরিষ্কার যে এখানে যারা গুলি করেছেন, যারা অর্ডার তামিল করেছেন, এবং আমি আবু সাঈদের বাবার সাথে একমত, যারা নির্দেশ দিয়েছেন তাদেরকে ওই বিচার আওতায় আনতে হবে, কারণ তাদেরকে আপনি লঘু শাস্তি দিবেন এটা হতে পারে না। এবং এই ঘটনাগুলো যদি দৃষ্টান্তমূলক হয় তাইলে ভবিষ্যতে কেউ না কেউ বা ভবিষ্যতের জন্য এটা দৃষ্টান্ত হয়ে থাকবে। সেই জায়গা থেকে আমি যেটা মনে করি, আজকে আবু সাঈদের হত্যা মামলার যে রায়টা হয়েছে এটা একটা প্রাথমিক অ্যাচিভমেন্ট, বাট এটার আরও অধিকতর জায়গায় আমাদেরকে যেতে হবে। তারা যদি আপিল করেন সেটাকেও আমাদের সুযোগটা নিতে হবে, এবং যারা এখানে পেছন থেকে নির্দেশ দিয়েছেন, রাজনৈতিক শক্তি এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের লোকেরা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, এই জায়গা থেকে আরো গভীরভাবে বিশ্লেষণ করে আমি মনে করি যে এটার আরো ভালো বিচার হওয়া উচিত। আবু সাঈদ খান, আপনার কাছে আসি। সেই সময় আসলে আবু সাঈদ হত্যা এবং সেখান থেকে 24-এর গণঅভ্যুত্থান, এরপরে আসলে আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে যে অবস্থান, সবকিছু মিলিয়ে এই মুহূর্তে আসলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের যে দাবিটি ছিল দীর্ঘদিনের, সেই দাবিটি বিএনপি বহাল রেখেছে। এটি নিয়ে এখন নানানভাবে আলোচনা সমালোচনা হচ্ছে যে আওয়ামী লীগ তো আসলে দীর্ঘদিনের রাজনৈতিক এক ধরনের বিপরীত জায়গাটিতে ছিল বিএনপি, তাদেরকে আসলে নিষিদ্ধ করার মধ্য দিয়ে কোনো না কোনো জায়গায় গিয়ে দায়টা কিছুদিন পর অর্থাৎ ভবিষ্যতে গিয়ে বিএনপির উপরেই বর্তায় কিনা? নিষিদ্ধ কোনো সমাধান নয়। আমরা অতীতেও দেখেছি, যেমন সর্বশেষ জামাতকে যখন নিষিদ্ধ করলো, আমার মনে আছে যে তখন আমি একটা চ্যানেলে ছিলাম, তো এর প্রতিক্রিয়া কী হবে আমি বললাম যে অবস্থায় জামাতকে নিষিদ্ধ করলে আপার হ্যান্ড পেয়ে যাবে জামাত, এবং অলরেডি জামাত আপার হ্যান্ড পেয়েছে। ওই নিষিদ্ধ হওয়ার মধ্য দিয়ে জামাত ক্ষতিগ্রস্ত হয় নাই। তো আজকেরও বাস্তবতায় কোনো দলই তাকে এইভাবে আইন করে নিষিদ্ধ করা ঠিক না, কিংবা প্রশাসনিক অর্ডার দিয়ে নিষিদ্ধ করাটা ঠিক না। বরং যদি আদালতে কোনো তার বিচার, দল হিসাবে যদি অপরাধ করে তার বিচার হতেই পারে, এবং সে আইনও আছে, সেই বিচারটা হতে পারে। তো আর একটা হচ্ছে যে আমাদের এখানে যেটা ঘটেছে, তো সেটা সরকার, এবং সরকার প্রধানমন্ত্রী কেন্দ্রিক যে সরকার, সেই সরকার একের পর এক ঘটনা দিয়েছে, এবং সেগুলোকে আইডেন্টিফাইড করা হয়েছে, এবং যুদ্ধাপরাধ আইনে তাদের বিচারও হচ্ছে। এবং এই বিচার এই অপরাধ প্রক্রিয়ার সঙ্গে আরও যারা যারা জড়িত আছে তাদেরও বিচার হওয়া উচিত। এ ব্যাপারে কোনো ক্রমে ছাড় দেওয়া উচিত না। অতএব যারা যারা অপরাধ করেছে তাদেরকে তালিকাভুক্ত করে সেই বিচারটা হওয়া উচিত। এবং আদালতের রায় যদি আওয়ামী লীগ অপরাধী হয় দল হিসাবে, তো সেটা নিষিদ্ধ হতে পারে, কিংবা জনগণ তাকে প্রত্যাখ্যান করতে পারে। বিএনপি বলার চেষ্টা করছে যে আসলে তারা এই সিদ্ধান্তটি বহাল রেখেছে, এর মধ্য দিয়ে তারা জনগণের রায়কে আসলে সম্মান জানিয়েছে, কিন্তু রাজনৈতিকভাবে তো হিসাব নিকেশটা অনেকটা জটিল। দীর্ঘদিনে যেটি শুরুতে বলছিলাম যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ বিএনপি, আওয়ামী লীগের যারা সমর্থক আছেন তারা অনেকেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন ইতিমধ্যে যে বিএনপি আসলে কোনো না কোনো সময় এই দায়টা বিএনপিকে নিতেই হবে, এবং এর মধ্যে দিয়ে বিএনপির উপরে এক ধরনের বুমেরাং হতে পারে। না, বিএনপির ঘাড়ে তো দায়িত্বটা তো তারা নিল, যেটা তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার যেটা করেছিল, দায়টা তাদের উপরই ছিল। সেই দায়ের তো তারা এখন কিছুটা ভাগিদার তো তারা হলো। আর একটা ব্যাপার যেটা বিএনপি তো কিছু অধ্যাদেশ বাতিল করলো, কিছু গ্রহণ করলো, এটা তো বিএনপির দিকে আসছে স্বাভাবিকভাবে সেটা হচ্ছে। তো এই ব্যাপারটা একটু দরকার। আর একটা হচ্ছে যে বিএনপি যখন এই দাবিটা উঠেছিল, তখন বিএনপির নেতাদের বক্তৃতা বিবৃতি আমি খেয়াল করেছি, সবাই আপনারা খেয়াল করবেন, যে তারা বলেছে যে জনগণ যদি প্রত্যাখ্যান করে জনগণের উপর ব্যাপারটা ছেড়ে দিয়েছে, কিংবা আদালতের উপর ছেড়ে দিয়েছে। কিন্তু আমরা দেখছি এখন আদালত নয়, জনগণ নয়, একটা আইন করে তাদেরকে কার্যক্রমটা নিষিদ্ধ করা হয়েছে। তো এইভাবে আজকের যুগে নিষিদ্ধ রাখাও যায় না। আলটিমেটলি তো সোশ্যাল মিডিয়াতে এখন আমরা দেখছি, সোশ্যাল মিডিয়াতে যে আওয়ামী লীগ সরব হয়েছে, এটা তো নিষিদ্ধ করতে পারছে না। কিংবা অন্য অন্য ক্ষেত্রেও যেটা হবে সেইটাও তারা ঠেকিয়ে রাখা
কঠিন হবে। তারপরে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে আওয়ামী লীগ যে অপরাধ করেছে সেটার সেই অপরাধের কোনো তুলনা হয় না, সেটা তুলনাহীনভাবে অপরাধ করেছে। এবং আওয়ামী লীগের শাসন আমল যে 15 বছর একটা ঘৃণিত আমল, এবং এর সঙ্গে যারা যারা জড়িত আছে, যারা যারা হত্যা যুদ্ধ অপরাধ করেছে তাদের বিচার হওয়া উচিত, যারা যারা দুর্নীতি করেছে, অর্থ পাচার করেছে তাদেরও বিচার হওয়া উচিত, এবং বিচারটাকে ত্বরান্বিত করা দরকার। আর দলকে ব্যক্তিগতভাবে আমি কোনো নিষিদ্ধ করার পক্ষে না, এতে কোনো কল্যাণ বয়ে আসে না, বরং রাজনীতির রাস্তাটাই সেখানে সংকুচিত হয়ে যায়। এবং আলটিমেটলি এই বিষয়টা নিয়ে মনে হতে পারে, কিংবা আগামীতে এটা বিবেচ্য হতে পারে যে এখানে বোধহয় প্রতিহিংসাবশত ব্যাপারটা তারা ঘটিয়েছে। সেই জায়গাটিতে আসলে সেই সংখ্যাটাই আরো বেশি তীব্র হলো কিনা, তার মানে আসলে এই যে আওয়ামী লীগের রাজনীতির কার্যক্রমটা নিষিদ্ধ করা হলো, আপনি যেটি বলছেন যে এক ধরনের বুমেরাং হওয়ার একটা চেষ্টা আছে বা এক ধরনের শঙ্কা আছে, সেই সংখ্যাটা আরো বেশি তীব্র হচ্ছে কিনা? বুমেরাং কতটুকু হবে না হবে সেটা পরের কথা, কিন্তু প্রশ্ন হচ্ছে এতে সরকার কোনো লাভবান হবে বলে আমার মনে হয় না, বরং এইটার মধ্য দিয়ে এক ধরনের বিতর্ক তৈরি হবে, এবং সেই বিতর্কের জবাব সরকারকে দিতে হবে। এবং এটা কোনো ক্রমে গণতন্ত্রের পথে এটা ঠিক না। আর একটা হলো প্র্যাকটিক্যাল পলিটিক্স বলে একটা ব্যাপার আছে। এটা আমি যদি বলি যে রাজনীতি তো কেবলমাত্র নীতিশাস্ত্র না, রাজনীতি তো একটা বাস্তব বিষয়ও। তো সেই বাস্তবতার নিরিখে যদি আমরা দেখি যে কোনো দলকে নিষিদ্ধ করার মধ্যে দিয়ে কেউ লাভবান হয়নি। বাকশাল গঠন করার মধ্যে দিয়ে সব দল নিষিদ্ধ হয়েছিল, কি হয়েছে? কারো কার্যক্রম তো বন্ধ হয়নি, এবং পরবর্তীতেও আরও দু একটা দল তারা বিভিন্ন সময় নিষিদ্ধ হয়েছে। তার মধ্য দিয়ে রাজনীতি হয় না। আর রাজনীতি করাটা প্রত্যেকটা ব্যক্তির অধিকার। সেই ব্যক্তি যদি অপরাধ না করে তো সেই ব্যক্তি তো রাজনীতি করতে পারে, এবং সেটা তো আমি কোনো অপরাধ দেখি না, বরং রাজনীতি করার সেই অধিকার তার রয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ, আওয়ামী লীগের ব্যানারে করতে পারবে কিনা। তো আওয়ামী লীগ যদি অপরাধী হয় দল হিসাবে, তাহলে তার বিচার করা উচিত। কিন্তু আপনি প্রশাসনিক অর্ডার দিয়ে কিংবা আইন করে নিষিদ্ধ করবেন, তাতে তো ফল বয়ে আনবে না। বিতর্ক আসলে সামনে সুস্পষ্ট হচ্ছে, সেটি নিয়ে আসলে কোনো বিভেদ হয়তো নেই। আজিজুল বারী হেলাল, আপনার কাছে আসি। 75 সালে বিভিন্ন রাজনৈতিক দল নিষিদ্ধ করার কারণে বিএনপি একসময় নিজেই আওয়ামী লীগের তীব্র সমালোচনা করতো। সেই 75 থেকে আজকে 2026 এসে দাঁড়িয়ে আসলে যখন বিএনপি নিজেই রাজনৈতিক একটি দলকে তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করলো, সেই দায় নিয়ে যখন বিতর্কের সুযোগ তৈরি হয়েছে, সেই বিতর্কের জবাবটাও আসলে এখন বিএনপিকে দিতে হচ্ছে কিনা? দেখেন, বিষয়টা আপনি আগে অনুধাবন করুন যে কম্প্রিহেন্সিভলি দেখুন আপনি যে এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এই গণহত্যার জন্য এবং 17 বছরের সন্ত্রাসী কার্যক্রমের জন্য আমাদের জামাতে ইসলাম এবং এনসিপির একটা তীব্র আন্দোলন ছিল না? আবার তখন আপনার তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার একটা আইন করে যে আনটিল কাম টু দ্য লাস্ট ভার্ডিক্ট, শেষ বিচার না আসা পর্যন্ত, রায় না আসা পর্যন্ত এই দলের কার্যক্রম নিষিদ্ধ থাকবে, তাই না? তখন আমাদের বক্তব্যগুলো আজকে সাইদ ভাই বা মঞ্জু ভাই যা বলছে এরকমই ছিল, কিন্তু আমাদের বক্তব্য। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেটা কিন্তু আইন করে গেল, এবং এর থেকে অধ্যাদেশও দিয়ে গেল, তাই না? এবং এমন একটা ন্যারেটিভ তৈরি করা হলো যে আমরা প্রথমে বলা হলো জুলাই সনদ মানি না। আমরা প্রমাণ করলাম, সেই কাদম্বিনী মরিয়াই প্রমাণ করলো সে মরেছে, প্রথমবার সে মরেছিল না। সেরকম আমাদের জুলাই সনদ যে আমরা আন্তরিক এবং বাস্তবায়ন করব, তার জন্য কত স্ট্রাগল করে প্রমাণ করতে যে জুলাই সনদের ব্যাপারে আমরা আন্তরিক। এখন অধ্যাদেশ যে 133টা, এটা নিয়েও একরকম আমাদের বিরুদ্ধে মানে কথা বলা শুরু করলো, আপনার মিডিয়ার থেকে শুরু করে সবাই। সংসদে কিন্তু চিত্রটা অন্যরকম ছিল। আমি নিজে সংসদে থাকি, সংসদে কিন্তু সবাই একটা আনএনিমাসলি ইউনিটি টু আপহোল্ড 133 যে অর্ডিন্যান্স। এখন একটা অর্ডিন্যান্সে আছে, যেটা আছে সেই অর্ডিন্যান্সটা পাশ করা হলো বিল আকারে, মানে বিল আকারে উত্থাপনে বিলটা পাশ করা হলো। এখন সরকারে যেহেতু আমরা আছি, আমরা কি ওইখানে আমাদের দোষ দিবেন এই কারণে যে আমরা কেন কণ্ঠবোধে না বললাম না, তাই তো? কণ্ঠবোধে তো যেহেতু অধ্যাদেশে আসছে, সেটা থেকে বিলে আপনার সংবিধানে আপনার সংসদে তুলতে আপনি বাধ্য, বিলে আছে তুলতে হবেন, তুলে সেটার উপরে আলোচনা
যে আপনি এইটা মানেন কি মানেন না। অনেক ধারাবাহিকতা আছে, আমি ছোট্ট করে বললাম, তো সবাই কণ্ঠবোধ দেন। এখন আপনি যদি বলেন না মানি না, তাহলে এটা নিয়ে পলিটিক্সটা করবে কে বলেন আপনি? পলিটিক্সটা কে করবে? জামাত এবং এনসিপি। এবং আজকে দেখছেন আপনি যে একইভাবে যে যখন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের যে বিলটা আনা হলো, সেই বিলে বলা হচ্ছে যে মুক্তিযোদ্ধার সংজ্ঞা নিরূপণ করা হয়েছে, যে যারা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে, রাজাকারদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, রাজাকার কারা? জামাত, তারপরে নিজাম ইসলাম পার্টি আর মুসলিম লীগ। এই আইনটা এইটা বিলে লেখা রয়েছে। তখন জামাত আপত্তি তুলল এবং ওয়াকআউটও করেছে, আপনি দেখেছেন। আপত্তি তুলল যে কেন আমাদের নামটা লেখা হলো, এই নাম জিয়াউর রহমান সাহেব লেখেননি, এই নাম বেগম খালেদা জিয়া লেখেননি, এই নাম হাসিনা কিছুদিন লিখেছিল, বাদ দিয়ে আবার লিখেছিল। তাহলে তো দেখা যাচ্ছে যে হাসিনার নিজে খারাপ হলেও হাসিনার নীতি ভালো। এটা জামাত কিন্তু আজকে আপনার সংবিধানের আপনার সংসদের পরে যে ওদের একটা ব্রিফিং হয়, সেই ব্রিফিংয়ে বলছে। পলিটিক্সটা আপনি দেখেন, আর আপনি আচ্ছা রৈখিক চিন্তা করলাম না, পলিটিক্স তাহলে আপনি দেখেন, আপনি যখনই ওই যে মুক্তিযোদ্ধার সংজ্ঞা দেওয়া হলো, তখন শেখ হাসিনাকে সাপোর্ট করা হচ্ছে। জামাত বলতেছে যে শেখ হাসিনা ব্যক্তি খারাপ হলেও নীতি ভালো, কারণ নীতি ভালো ছিল সেটা প্রমাণ করলো বিএনপি, কারণ আপনি ওই জামাতের নাম আওয়ামী লীগ লিখে গেছে। তার মানে কি এখন সেটা আপনি তাই হচ্ছে না? এই একই অভিযোগ তাহলে বিএনপি বিরুদ্ধেও আছে। আপনাদের যে অধ্যাদেশগুলোর কথা আপনি বলছেন, সেই অধ্যাদেশগুলো আপনারা আপনাদের সুবিধা মতন জায়গায় এই যে আরেকটা ভুল মেসেজ আপনাদের যাচ্ছে। আমাদের এখানে দুইজন বিজ্ঞ রাজনৈতিক বিশ্লেষক, একজন রাজনীতিবিদ রয়েছেন। দেখেন আমরা কোন অর্ডিন্যান্সের কোনটি, আপনারা বলছেন গুম কমিশন, মানবাধিকার কমিশন, দুদকটা ঠিক হয়, দুদকের একটা কমিটি করে দেওয়া হয়েছে, দুদক কমিটি, দুদক ট্যাক্সেশনের এও তো বাতিল করেছে। মেন হলো গুমের বিষয়টা হচ্ছে গুম এইটা সাইড বাই ঠিক বলতে। এইটা দেখেন, আমি এইটা গুমের ব্যাপার দেখেন, গুম যদি একজন লোক গুম হয়ে যায়, তাইলে সেই লোক প্রথমে মানবাধিকার কমিশনের কাছে যাবে, আইন অধ্যাদেশ অনুযায়ী গেলে মানবাধিকার সেটা পরীক্ষা নিরীক্ষা করবে। দে হ্যাভ নো ওয়ার্ক ফোর্স টু এক্সামিন যে সে গুম হয়েছে কিনা। এরপরে 2 মাস 3 মাস পরে মানবাধিকার কমিশন বলবে যে হ্যাঁ আপনি এটা মামলা করতে পারেন। অথচ আমরা বলছি যে এই ঐক্যমত কমিশন, এই গুম কমিশনটা আসলে লেজে গোবরে করে ফেলেছে, ওরা নিয়মটা আর ভালো করেনি। এখানে আমরা কাজ করি, এই গুম হওয়া কোনো ব্যক্তি ডাইরেক্ট আইসিটি মামলার মধ্যে পড়বে। কত কঠিন শাস্তি আইসিটি মামলা, বুঝছেন? তার মানে আসলে কোথাও না কোথাও কি বিএনপি হয়তো আরো সেটা কিন্তু সংজ্ঞা কি দিয়েছেন আপনারা? না সেটা জামাতের সাথে আমাদের একটা বিশেষ কমিটি হয়েছে না, জয়নাল আবেদিন নেতৃত্বে, সেই কমিটিতে কিন্তু উভয় দলই ঐক্যমত হয়েছে যে এটা একটা জগাখিচুড়ি করে গেছে। জামাত আজকে যে অভিযোগটি করেছে যে আসলে রাজনৈতিক দল হিসেবে বিএনপি, বা আপনি যেটা বলছিলেন যে জামাত নিজেদের যে জায়গাটুকুতে আসলে নিজেদের জন্য সুবিধাজনক সেইটুকু জায়গা মেনে নিচ্ছে, বাকি জায়গাটুকু মেনে নিচ্ছে না। আবার এই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার জায়গাটিতেও গত নির্বাচনে আওয়ামী লীগ সমর্থকরা বিভিন্ন জায়গায় বিএনপিকে সমর্থন দিয়েছেন। মুজিবুর রহমান মঞ্জু, যেই বিলটি নিয়ে আসলে আমরা আলোচনা করছি, কিংবা এই মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের যে বিলটি নিয়ে আমরা এত আলোচনা করছি, সেখানে নানান রকম সমালোচনা তৈরি হয়েছে ইতিমধ্যে। আবার এই বিএনপি আসলে এই দায়ভার নিবে কিনা সেই আলোচনা যেমন আছে, তেমনি গত নির্বাচনে আওয়ামী লীগ সমর্থকরা বিভিন্ন জায়গায় বিএনপিকে সমর্থন করেছেন এমন প্রচারণাও আছে। অর্থাৎ বিএনপিতে আসলে আওয়ামী লীগের এক ধরনের রাজনৈতিক অবদান আছে বলে অনেকে প্রচারণার চেষ্টা করছেন। এই সবকিছু মিলিয়ে আসলে পরিস্থিতিটা আরেকটু ঘোলাটে হবে কি? দেখেন, রাজনৈতিক দল নিষিদ্ধ করার ব্যাপারটা সাইদ ভাই কিছুটা বলেছেন। আওয়ামী লীগ কিন্তু 26শে মার্চের আগে 71-এ একবার নিষিদ্ধ হয়েছিল, এরপরে 75-এ বিলুপ্ত হয়ে গিয়েছিল বাকশালের মধ্যে দিয়ে। এরপরে তারা এবারে আবার আসলে এবারে তারা নিষিদ্ধ হয় না, এবারে যেটা হয়েছে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, দল নিষিদ্ধ করা হয় না। আমাদের অবস্থানটা অত্যন্ত পরিষ্কার ছিল, আওয়ামী লীগের এই 5ই আগস্টের পরে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রাখাটার আমরা পক্ষে ছিলাম। কারণ আমরা একথাই বলেছিলাম যে তাকে একটা বিচারের আওতা আনতে হবে। আমি সাইদ ভাইয়ের সাথে একটু দ্বিমত করি, সেটা হচ্ছে একটা দল যদি সন্ত্রাসবাদী দল হয়, আপনি তাকে নিষিদ্ধ করবেন না, তাকে আইনের আওতা আনবেন না। একজন মানুষের তো আমাদের সংবিধানের কিন্তু আপনার
38 নং অনুচ্ছেদ এবং 39 নং অনুচ্ছেদে কিন্তু এই মৌলিক অধিকারের কথা বলা আছে। আজকে যদি আপনি বিএনপির এই আইনটা ধরেন, বিলটা ধরেন, আমি যদিও বিলটা পুরোপুরি পড়ি নাই, এটা কিন্তু 38 অনুচ্ছেদের সাথে কিন্তু সাংঘর্ষিক। এটা সুপ্রিম কোর্টে গেলে টিকবে কিনা সেটারও একটা প্রশ্ন থাকবে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি আওয়ামী লীগ যদি দলগতভাবে গণহত্যার দায় যদি তার উপর আসে, আমরা তো দেখতে পাচ্ছি যে ওবায়দুল কাদের যখন ঘোষণা দিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এদেরকে ধরো, পিটাও বা আমরা খেলা হবে, এটা কিন্তু আওয়ামী লীগের প্ল্যাটফর্ম থেকে দাঁড়িয়েই কিন্তু এই ধরনের সন্ত্রাসবাদী কথাগুলো বলেছেন এবং আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। বিশেষ আবার করে আপনি যে ধরনের কথা বলছেন বা আওয়ামী লীগের প্ল্যাটফর্মের কথা বলছেন, মুজিবুর রহমান, যে আপনি নিশ্চয়ই জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আবারও আওয়ামী লীগের নেতাকর্মীরা নানানভাবে এর ধরনের একসাথে হয়ে থাকার বা একসাথে তারা আসলে যাতে নানান রকম মন্তব্য প্রচার করতে পারেন সেরকম প্ল্যাটফর্মগুলো খোঁজা শুরু করেছেন। না, সেটা তো ঠিক আছে। আওয়ামী লীগের তো আমরা যেটা দেখতে পাচ্ছি, আওয়ামী লীগকে দলীয়গতভাবে আওয়ামী লীগের মধ্যে কিন্তু কোনো ধরনের মানে নমনীয়তা আমরা দেখছি না, বরং অনবরত হুমকি ধামকি নানা ধরনের কথা তারা বলে যাচ্ছেন যে আমরা আসতেছি, শেষ করে দেব, দেখাবো ইত্যাদি নানা কথা তারা বলছেন। আমার কথা হচ্ছে বলুক, সেটা সমস্যা নেই। আমরা রাজপথে স্লোগান দিই না, অমুকের বংশ করে দেবো ধ্বংস, অমুকের গদিতে আগুন জ্বালাও একসাথে, এই ধরনের উত্তেজনাপূর্ণ স্লোগান আমাদের রাজনীতিতে আছে, যদিও এটা উচিত না। এখন প্রশ্ন হচ্ছে যে আমি যেটা মনে করি 38 নং অনুচ্ছেদ আমাকে একটা অধিকার দিচ্ছে দল করার, মত প্রকাশের 39-এর মধ্যে দিয়ে। কিন্তু আবার আমি যদি সন্ত্রাস করি, যেমন আমাদের দেশে কিন্তু জেএমবি, হিজবুত তাহরির বা সর্বহারা পার্টি, এই দলগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। কেন করা হয়েছিল? যে তারা দলগতভাবে সন্ত্রাসবাদের সাথে জড়িত। আমার আর্গুমেন্টটা হচ্ছে আওয়ামী লীগ দলগতভাবে সন্ত্রাসবাদের সাথে জড়িত, এটা প্রমাণিত হয়েছে। আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল না, এটা একটা ধর্মে পরিণত হয়েছে, যার কারণে আপনি দেখবেন একটা আওয়ামী লীগের লোকের মধ্যেও কোনো ধরনের মানে মানে অনুশোচনা নাই। এবং আমি দেখলাম যে সেলিব্রিটি লোকেরাও এখন দিচ্ছে, মানে আপনার ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে আমি আওয়ামী লীগ করি, হ্যাঁ আমি আওয়ামী লীগ বা শেখ হাসিনারকে সাপোর্ট করছে তারা। এখন এই জন্য আমি বলছি যে বিএনপির এই নিষিদ্ধটা আমি মনে করি যে এটা কোনো ফাইনাল সলিউশন না। এবং বিএনপির সামনে তো আসলে জামায়াত ইসলামের মতন একটা রাজনৈতিক দলের সবচেয়ে বড় উদাহরণ আছে, যে এই জামায়াত ইসলামীকে ঠিক 24-এর গণঅভ্যুত্থানের আগেই নিষিদ্ধ করা হলো, তারা আসলে কিভাবে রাজনীতিতে ফিরে আসলো এবং এসে সংসদে এই মুহূর্তে বিএনপির আসলে বিরোধী রাজনৈতিক দল হয়ে বসে আছে, সেই ঘটনাটা সবচেয়ে বড় উদাহরণ। আমি বলি জামাতকে যে পন্থায় আপনার নিষিদ্ধ করা হয়েছে, সাইদ ভাই যেটা বলেছেন আমি একমত, বরং জামাতকে আরো বেশি পপুলার করে ফেলা হয়েছে। এইভাবে আসলে আজিজুল বারী হিলাল বাংলাদেশের রাজনীতিতে জামাতকে, আমি যে কথাটা বলছি আপনাকে, বাংলাদেশের রাজনীতিতে জামাতকে সরকারে অংশগ্রহণ করিয়েছে বিএনপি। আজকে প্রধান বিরোধী দল বানানোর ক্ষেত্রে বিএনপির অবদান আছে, কারণ বিএনপি এই 5ই আগস্টের পরে জামাতের সাথে এমনভাবে নানা তর্কে জড়িয়েছে, এটা মানুষের কাছে এটা এস্টাবলিশড হয়েছে যে বিএনপিকে কাউন্টার দেওয়ার মতো একটাই দল, শক্তিশালী দল জামাত। এবং এখন বিএনপি যে ভুল রাজনীতি করছে, আমার কাছে মনে হচ্ছে জামাতকে শেষ পর্যন্ত তারা ক্ষমতায় নিয়ে আসবে। এই প্রশ্নটি তো করতে চাই আজিজুল বারী হিলাল আপনার কাছে, জামাতকে আসলে আপনারাই ক্ষমতায় নিয়ে আসার জন্য চেষ্টা করছেন কিনা? কিন্তু আমি আসলে আমার প্রশ্নটি একটু করি। আওয়ামী লীগ বিরোধী জনমত এখন তীব্র এবং সেই সময়টাতে এই পরিস্থিতিটাতে বিএনপি সরকার যদি কোনো ছাড় দেয় তাহলে জামায়াত এবং এনসিপি একটা জটিল পরিস্থিতি তৈরি করতে পারে। শুধুমাত্র সেই বিবেচনাতেই আওয়ামী লীগের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞাটা বহাল রাখছে কিনা বিএনপি? বিবেচনাটা ওই আপনি যেটা যে ভিউজে বললেন, আমি তো এই ভিউজের সাথে একমত না। আপনার ভিউজ হতে পারে রাইট, কিন্তু আমি আপনার সাথে একমত না, কারণ মানুষের ডিফারেন্স অফ আইডিয়াস, ডিফারেন্স অ্যান্ড ভিউজ থাকে। আপনি আগে দেখেন, আপনারা স্বীকার করলেন এই বাংলাদেশে অন্তত রাজনৈতিক দল নিষিদ্ধকরণের ব্যাপারে বিএনপির কোনো অতীত রেকর্ড নেই, বরঞ্চ বিএনপি আজকে সংসদে জামাত ইসলামের আমির স্বীকার করেছে যে মাল্টিপার্টি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করার ফলে বাংলাদেশকে অনেক দল রাজনীতি করার সুযোগ পেয়েছে আমাদের, এবং এই ক্রেডিটটা তো আমাদের দিবেন যে সমস্ত রাজনৈতিক দলকে আমরা রাজনীতি করার সুযোগ দিয়েছি। এখন আজকে যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে বিলটা, এই বিলটা কে আনছে? অধ্যাদেশটা বিল বানাতে হয়, অধ্যাদেশ টার্ন ইনটু বিল, তাই না? অধ্যাদেশটা কে আনছে বলেন? ডক্টর ইউনূস সরকার। কে আনার জন্য বেশি পিড়াপিড়ি করেছে? বেশি জামাত এবং এনসিপি, তাই না? সেখানেই তো প্রশ্নটা যে জামায়াত এবং এনসিপি কে এই মুহূর্তে আসলে আপনারা কোনোভাবে তার মানে কি? এবং সেই সময় বিরোধিতা করেছিলেন আপনি, আপনার কথা শেষ করতে মানুষ ভুল মেসেজ হবে। তখন আমাদের যে ঐক্য, ইউনিটি এগেইনস্ট আপনার ফ্যাসিস্ট,
সে ইউনিটি তো আমাদের রাখতে হবে না, জামাত, এনসিপি, বিএনপি ঐক্যবদ্ধভাবেই তাহলে। যেটি মুজিবুর রহমান মঞ্জু বলছিলেন সেই সময় তো আপনারা বলেছিলেন যে আপনারা কোনো রাজনৈতিক দলকে নিষেধাজ্ঞার পক্ষে নন। আমি আমার মতামতটা দিলাম, আপনারা দুইজন তো আপনাদের দুজনের মতামতটা দিলেন, তাই না? এখন এইটা তখন আমাদের সবচেয়ে বড় প্রয়োজন ছিল ঐক্য, ইউনিটি। তো ইউনিটির সাথে ডক্টর ইনুস যে নিয়মটা করে দিলেন যে সে রাজনৈতিক কার্যক্রম করতে পারবে না, অতএব সেটা অধ্যাদেশ আকারে আনলো। অধ্যাদেশগুলো আপনি মানেন না মানেন, আপনাকে উঠাতে হবে, বিল আকারে উঠাতে হবে। আমাদের ওই যে আমাদের 16টা বা 4টা বাদ দিয়ে সেটা কিন্তু বিল আকারে উঠাতে হয়েছে। এখন আপনি আমার কথা শেষ না করলে মানুষ কিন্তু বিএনপি সম্বন্ধে ভুল মেসেজ পাবে। এই যে হয় আপনি আমাকে একটা কোশ্চেন করবেন, আদারওয়াইজ 3-4টা কোশ্চেন করবেন, মানুষ ভুল বুঝবে, তখন তো পার্টি সম্বন্ধে মানুষের ভুল ধারণা হবে। আপনি অধ্যাদেশটা আনলো, আপনার 133টা অধ্যাদেশ সবাই মিলেই তো আনলাম, ডক্টর ইনুস আনা আমাদের সবাই মিলে আনলাম। সেই অধ্যাদেশের এই বিলটা সবাই মিলে বিল আকার তৈরি করলাম। তাহলে এইখানে বিএনপির দোষটা কোথায়? আর দোষ যদি হয়েও থাকে তাহলে সেটা তো আপনার গণ অভ্যুত্থানের স্বার্থে, আপনার যেহেতু হাবোর্ড জয়যুক্ত হয়েছে, সে হাবোর্ডের সত্ত্বে আপনি যদি দোষারোপ করেন তার টোটাল সিস্টেমটাকে দোষারোপ করেন। আরেকটা কথা বলি, আপনি বলছেন যে বিএনপি আওয়ামী লীগের ভোট আপনার আমি বলিনি, রাজনৈতিক বিশ্লেষকরা অনেকে বলেছেন। আপনি শুধু এইটুকু দেখেন যে বিএনপির আগে ভোট ছিল 40%, আওয়ামী লীগের 40% ধরেন মোর অর লেস। এবার বিএনপি এবার 50+ ভোট পেয়েছে, তাই না? জামাতের ভোট ছিল কত? 8 থেকে 10, সেই ভোটটা হয়েছে 32+। তাইলে এই যে আমি যদি আওয়ামী লীগের 10% ভোট পাই, আপনি পাইছেন কত? আপনি পাইছেন কত? তার মানে জামায়াত ইসলামীকে আওয়ামী লীগের সমর্থকরা বেশি ভোট দিয়েছেন। আবু সাইদ খান, আপনার কাছে বলেই দেবেন, আপনি স্ট্যাটিস্টিক্যাল ডাটাই দেখেন। আওয়ামী লীগ ইস্যুতে বিশ্লেষকরা মনে করছেন যে বিএনপি এবং জামাতের মধ্যে এক ধরনের বোঝাপড়া আছে এবং উভয় পক্ষেই তারা আসলে এই জায়গাটিতে তাদের অবস্থানটা যথেষ্ট সংহত করার জন্য এই মুহূর্তে আওয়ামী লীগের মতন রাজনৈতিক দলটিকে আপাতত তারা রাজনীতির সুযোগ দিতে রাজি নয়। এই কথাটিকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন? তা তো কার্যত আছে, কিন্তু জামাতের দায়িত্বটা নিচ্ছে না। দায়িত্বটা আওয়ামী লীগের ঘাড়ি চাপলো, কেননা অধ্যাদেশ তো করেছে। তো এই অধ্যাদেশকে আইনে পরিণত করবে কি করবে না সেটা তো সংসদের উপর নির্ভর করে। কেন সব অধ্যাদেশই 133টা অধ্যাদেশ সবই তো আর আইনে পরিণত হয়নি। সেখানে 16টা সংশোধন হয়েছে, 4টা বাতিল হয়েছে, অতএব সব হয়নি। না না, এখন তো বাতিল করেছেন আপনারা, পরে তুলবেন তো অন্য জিনিস। এখন তো সেটা বাতিল হয়ে না, এখন বাতিল অলরেডি হয়ে গেছে, বাতিল হয়ে যাচ্ছে, এটা তো পরে তো বাতিল হয়ে, কিন্তু এটা আবার তোলা হবে। আচ্ছা, সেটা তো পরের ব্যাপার, কিছুদিন ললেস অবস্থায় থাকবে আর কি ওই ব্যাপারটা নিয়ে। বিএনপি যেটা সুবিধা সেটা তারা করেছে, যেটা এখন প্রশ্ন ললেস থাকবে কেন? গুমিরা বিচার তো হবে, আইসিটি আইনি হবে, ললেস থাকবে না, নতুন ল তৈরি করা হবে না। আচ্ছা, যা হোক, মানে এই আইনগুলোর ক্ষেত্রে যেগুলো, যেমন ধরেন যে অনেক দিন পরে মানবাধিকার যেই ছিল আইনটা 9-এ, অর্থাৎ যে 9 সালে কারা করেছিল আইনটা, শেখ হাসিনার আইনে ফিরে যাচ্ছে। বিএনপি শেখ হাসিনার তৈরি আইনে ফিরে যাচ্ছে, এটা বাতিল করার মধ্য দিয়ে সেখানে ফিরে গেছে। 1 2 নম্বর হচ্ছে যে এখানে সচিবালয়ের দাবি, ধরেন যে সংসদ সচিবালয়ের দাবি, আলাদা পৃথক সচিবালয়, এই দাবি বিএনপি বহুবার করেছে। বহু নেতা, আমি যদি পত্রিকার পাতা উল্টে দেখি, বহু নেতা বহু সময় দাবি করেছেন বিচার বিভাগ পৃথক করাটা দরকার। এবং আমরা বলেছি যে শেখ হাসিনা বিচার, সবাই বলেছেন, আমরাও বলেছি যে শেখ হাসিনা যেটা ভাবেন সেটাই আদালত করে, অর্থাৎ বিচারকরা শেখ হাসিনার আজ্ঞাবহ, তাই না? কিন্তু আজকের বাস্তবতার এর জন্য বিচারক নিয়োগের একটা প্রসিডিওর দরকার, সেখানে জুডিশিয়াল জাজমেন্ট কাউন্সিলের কিংবা কাছাকাছি পথে হাঁটছে। হ্যাঁ, কিন্তু এখন একই জায়গায়, আগের জায়গায় চলে যাচ্ছে। এটা যদি ব্যাখ্যা না দিতেন তাহলে কিন্তু মানুষ ভুল বলবে। আচ্ছা, আসি যে আগের জায়গায় চলে যাচ্ছে। আর একটা হচ্ছে যে যেগুলো আপনি আইনে পরিণত করলেন সেই দায়িত্ব তো বিএনপিকে নিতে হবে। অতএব আওয়ামী লীগ নিষিদ্ধ করার সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা ছিল হচ্ছে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের ছিল। এখন সেটা বর্তমান সরকারের, আসলে অন্তর্বর্তী সরকারের থাকলেও দায়টি চলে যাচ্ছে বিএনপির সাথে। এখন সেই দায়টা তাদের উপরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন যে সরকার শুধুমাত্র পাবলিক সেন্টিমেন্টকেই বিবেচনায় নিয়েছে। যদি আওয়ামী লীগ স্বাভাবিকভাবে থাকে তাহলে দুনিয়ার সব নিষ্ঠুর স্বৈর শাসককেই সম্মানিত করতে হবে। আবু সাইদ খান প্রধানমন্ত্রীর উপদেষ্টা যেটি বলেছেন, সরকার এই ক্ষেত্রে আসলে শুধুমাত্র পাবলিক সেন্টিমেন্টকেই বিবেচনায় নিয়েছে, কিন্তু শুধু পাবলিক সেন্টিমেন্টকে বিবেচনায় নিয়ে আসলে সামনের ভবিষ্যতের রাজনীতি চলবে কিনা? না, পাবলিক সেন্টিমেন্টের ব্যাপার না, কোনটা
সঙ্গত আর কোনটা অসঙ্গত সেটা হচ্ছে বিষয়। সেন্টিমেন্ট তো কোনো ব্যাপার হলো না। হ্যাঁ, জনমত একটা ব্যাপার আছে, যেটা জনমতের সাথে সেন্টিমেন্টের পার্থক্যটা এই যে জনমত হচ্ছে যৌক্তিক বিষয়টা, যে ব্যাপারে জনগণের ধারণ করে। আর একটা হচ্ছে যে এক ধরনের সেন্টিমেন্ট তৈরি হতে পারে, এবং সেই সেন্টিমেন্ট যৌক্তিকও হতে পারে, নাও হতে পারে। তো এবং এই সেন্টিমেন্টটা সাময়িক ব্যাপার, কিন্তু অপিনিয়নটা এটা সাময়িক ব্যাপার না, এটা একটা স্থির সিদ্ধান্তের বিষয়। তো আমাদের সেইটা ভাবতে হবে। আর একটা হচ্ছে যে দল তো তাকে অনেক কিছু ভাবতে হবে, তাকে অনেক দূর ভাবতে হবে, কোনটা করা উচিত না উচিত সেটা জনগণকেই জবাবদিহি করতে হয়, দলকেই জবাবদিহি করতে হয়, জনগণকে কিন্তু জবাবদিহি করতে হয় না। অতএব দলের সেটা চিন্তা করা উচিত। এর জন্য জনগণ জবাবদিহি করবে না, দলকেই করতে হবে, এবং সেই অনুসারেই দলের পদক্ষেপ নেওয়া করা উচিত। এই যে সব আইনগুলো তৈরি করলো, কিংবা যেগুলোকে অর্ডিন্যান্সগুলোকে আইনে পরিণত করলো, এগুলো কিন্তু এর জন্য আর অন্যকে দায়ী করার কোনো সুযোগ নেই, কিংবা জনগণের সেন্টিমেন্ট ছিল বলে এগুলো করেছে তা না। এগুলোর দায়িত্ব এখন সরকার তার নিজের ঘাড়ে নিয়ে নিল। জি, মুজিবুর রহমান মঞ্জু, রাজনৈতিক প্রতিহিংসার আলোচনাটা বারবার উঠছে যতবার আসলে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের কথা উঠেছে। 20 বছরে বিএনপির বিরুদ্ধে 1.5 লাখ মামলা ছিল, আওয়ামী লীগের বিরুদ্ধে 20 মাসেই লক্ষাধিক। তাহলে আসলে রাজনৈতিক প্রতিহিংসাটা আরো বেশি ঘনীভূত হলো। আওয়ামী লীগের বিরুদ্ধে মামলাগুলোকে আপনি প্রতিহিংসা বলতে পারেন না, কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে যে মামলাটা হয়েছে এটা কিন্তু কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় ছিল না, এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আরও মামলা কিন্তু অপেক্ষা করছে। কারণ আমরা যেটা দেখছি জুলাই আগস্টের মামলাগুলো শুধু হয়েছে, গত 15 বছরে তারা যে অন্যায়, অত্যাচার, জুলুম, দখলবাজি, হত্যা, গুম করেছে, এগুলোর কিন্তু মামলা এখনো শুরু হয় নাই। আমি বলছি না যে কারো বিরুদ্ধে আপনি মামলা করবেন, এবং ইভেন আরও একটা বিষয় দেখেন, আওয়ামী লীগের বিরুদ্ধে কত যে মামলাগুলো বলেছেন, এখানেও ভিতরে কিন্তু অনেক অভিযোগ এসেছে যে মামলা অনেক আসামি দেওয়া হয়েছে মামলা বাণিজ্যের কারণে। ঠিক আছে, সো এই জায়গাতে আমাদের সংকট আছে, আমাদের বিচার বিভাগের সংকট, যেটা একটু আগে হেলাল ভাই বলছিলেন। আমি আপনাকে এই যে বিএনপির এখানে কিন্তু নির্বাচনী ইশতেহারটা আমার হাতে আছে, আমি কথার ফাঁকে এটা উল্টিয়ে দেখছিলাম। দেখেন কেন বলছি, যে যেটা আবু সাইদ ভাই বললেন যে ক্ষমতায় গেলে সবাই সরে যায়। দেখেন এই যে বিএনপির একদম প্রথম শব্দটা কি, রাষ্ট্র সংস্কার। ঠিক আছে, এবং সেই রাষ্ট্র সংস্কারের মধ্যে যদি আপনি যান দেখবেন সেখানে সাংবিধানিক সংস্কারের কথা বলা হয়েছে, কিন্তু পার্লামেন্টে দাঁড়িয়ে বিএনপির একজন প্রভাবশালী মন্ত্রী বলছেন যে সংবিধান সংস্কার হবে না, সংশোধন হবে, মানে পরিবর্তন হবে ইত্যাদি। এই যে আপনি আপনার ভোকাবুলারি থেকে সরে যাচ্ছেন, আপনি জায়গা থেকে সরে যাচ্ছেন, এই যে বারবার হেলাল ভাই বলছেন যে দর্শকের কাছে ভুল বার্তা যাবে, তো ভুল বার্তা তো আপনিই দিচ্ছেন, ভুল বিষয়টা তো আপনি তুলে ধরছেন। আমি এখানে ছত্রে আপনাকে দেখাতে পারবো, এখানে ছত্রে আপনাকে দেখাতে পারবো যে বিএনপি যেই মানে অঙ্গীকারটা করেছে তাদের কার্যক্রমের মধ্য দিয়ে ভুল বার্তা যাচ্ছে মানুষের কাছে। আমি এখনও বিএনপিকে কঠোরভাবে সমালোচনা করার পক্ষে না, বাট আমাকে তো ধরতে হবে, আপনি যে বিসিবিতে পরিবর্তন করছেন, আপনি যে বাংলাদেশ ব্যাংকে পরিবর্তন করছেন, আপনি যে ওই যে মেট্রো রেলের ওখানে পরিবর্তন আনছেন, মানুষ তো কম্পেয়ার করবে আপনি কার বদলে কাকে বসাচ্ছেন। আপনি যে এই সব কিছুর মধ্যে দিয়ে কি বার্তাটা আসলে বার্তাটা কি যাচ্ছে, বার্তাটা যাচ্ছে আপনি দেখেন এই যে স্থানীয় সরকারের ব্যাপারে, সুশাসনের ব্যাপারে বিএনপি স্পষ্ট বলেছে যে তারা দুর্নীতি দমনের ব্যাপারে তারা দলীয়করণ করবেন না। জি, কিন্তু তারপরও মাইমেন বসানোর একটা প্রশ্ন উঠেছে, বিএনপি আসলে ভুল বার্তা দিচ্ছে কিনা, কিংবা শাস্তিমূলক আইন যদি দ্রুত প্রাতিষ্ঠানিক রূপ পায় সেক্ষেত্রে কি হতে যাচ্ছে। একটু বলি, প্রথমে বলি আওয়ামী লীগের মামলা আর বিএনপির মামলা। আপনি দেখবেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে এগুলো আপনার পাবলিকবাদী, পুলিশবাদী না, এটা কিন্তু একটা বিরাট ডিফারেন্স। আমাদের বিরুদ্ধে যে মামলাগুলো হচ্ছে পুলিশবাদী, দ্যাট মিনস সরকার এই মামলাগুলো করছে, ঘটনা ঘটুক আর না ঘটুক সরকার নির্দেশ দিচ্ছে, মামলা হয়েছে। আর এখন কি হচ্ছে, সংক্ষুব্ধ পিপুলস, পাবলিক, আবার সেইখানে মঞ্জু ভাই যেটা বলছে যে কিছু ওই যে অসাধু লোকজনও এই সুযোগটা নিয়ে, এটা বিরাট ডিফারেন্স না। সরকার তো এখানে কোনো মামলাগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে দিচ্ছে, অর্থাৎ ওই দুইটাকে আপনি এক করতে পারেন। এইবার আসেন সংবিধান আর কি জানো, সংশোধন আর সংস্কার। হোয়াট ইজ কল্ড সংস্কার, মানে এগ্রিগেশনস অফ অ্যামেন্ডমেন্টস ইজ কল্ড রিফরমেশন। আপনি অনেকগুলো অ্যামেন্ডমেন্টস অনুযায়ী জিনিসটা সংস্কার হচ্ছে, তাই না? তা জুলাই সনদে বলছে যে আপনাকে 84টার মধ্যে 1 থেকে 47টার পর্যন্ত সংশোধন করতে হবে, বাকিগুলো আপনাকে নির্বাহী আদেশে, অধ্যাদেশে করতে হবে। এটাকে বলা হচ্ছে সংস্কার। মানে সংস্কার করতে গেলে সংশোধন করতে হবে আপনার কিছু কিছু আইন। সুতরাং এটাও একটা ভুল বার্তা যাচ্ছে। আর একটা বলছি যে অর্ডিন্যান্সগুলো, আর সময় নেই মঞ্জু ভাই, অর্ডিন্যান্সগুলো
বলছে যে বিএনপি আনছে তো সর্বসম্মতিক্রমে পাশ হচ্ছে। দেখবেন স্পিকার যখন বলে তখন বলে যে সুতরাং এই আইন সর্বসম্মতিক্রমে, মানে পার্লামেন্টে উপস্থিত সকল দলের সম্মতিক্রমে আপনার, কিন্তু আপনি যেটা আপনার পক্ষে যাচ্ছে না সেটা বলছেন যে তার জন্য বিএনপি দায়ী, আর যেটা পক্ষে যাচ্ছে তার জন্য আপনি 3 জনকে ক্রেডিট দিচ্ছেন। তাহলে বিএনপিকে এখানে ভিকটিম করা হচ্ছে, তাই না? আর একটা বলছে বিচারপতি নিয়োগ সংসদ সচিবালয়। আমি বিচারপতি নিয়োগটা বলি, বিচারপতি নিয়োগ হবে সেখানে প্রেসিডেন্ট এবং প্রধান বিচারপতিকে বাদ দিয়ে একটা কমিটি করতেছেন। এই আলী রিয়াজের যে ডক্টর আলী রিয়াজের যে আপনার ঐকমত্য কমিশন, এইটা কি ভালো হলো যে রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতিকে পাশ কাটিয়ে বিচারপতি নিয়োগ হবে? এটা সংবিধানের 98 এবং 97 আর্টিকেলের পরিপন্থী একটা বিষয়। তখন আবার আমরা আওয়ামী লীগ বলছি, নিষেধের মধ্যে দিয়ে আসলে বিএনপি আবার তাদের আপনি দেখেন নিজেদের এক অবস্থা প্রসঙ্গ পরিষ্কার তার করলো কিনা। অর্থাৎ এই যে একদম মানুষের সময় ভুল, শেষ। একদম মানুষ ভুল বার্তা পাচ্ছে যে বিচারপতি নিয়োগে নাকি আমরা দলীয়করণ করলাম। আর ভাই আমরা তো আরো প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতিকে এর মধ্যে ইনক্লুড করলাম, যেটা আলী রিয়াজ সাহেব টেকনিক্যাল আগেই ছিল এটা। না, এটা বাদ দিয়ে দিচ্ছে আলী রিয়াজ সাহেব, এই অধ্যাদেশে বাদ দিছে। এই জন্য আমরা কইছি এই আইনটা যে- আবার আমার পুনর্বিবেচনা করা দরকার। মাননীয় সংসদ তাহলে মানুষের সদস্য, কাছে এখানে ভুল- কিন্তু এই যে জুলাই সংস্কারটা আছে, আমি আপনাকে বলি এই সনদে না, এটা অধ্যাদেশ নিয়ে কথা বলতেছি। আই এম টকিং অ্যাবাউট অধ্যাদেশ, নট না, জুলাই এখানে- সনদ। এখানে আছে সে কথাটা, সেখানে তো আলোচনা হয়েছিল, আমি আপনাকে বলি সেটাই বলছি যে সেই মানে আপনার আমাদের বিচার বিভাগের যে সংস্কারের জায়গাটা, সেখানে তো এখানে আলাদা করে বলা আছে, এবং সেখানে কেন আসছিল যে প্রেসিডেন্ট আর চিফ জাস্টিসকে বাদ দিয়ে বলা নেই না, তো? এরপরে প্রেসিডেন্ট আর চিফ জাস্টিসকে রাখতে হবে তো, আপনি তাকে বাদ দিয়ে করছেন কেন বাদ দিয়েছে সেটা আর্গুমেন্ট ছিল তো, সেখানে তো ডিবেট হয়েছে। এই আলোচনাটা আসলে সংসদে চলুক। আজিজুল বারী হেলাল, মুজিবুর রহমান মঞ্জু এবং আবু সাইদ খান, অসংখ্য ধন্যবাদ আজকে রাজখান আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। জি25 প্রাথমিক রাজখান থেকে ফিরবো আগামী রবিবার রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।